Okay, so reading passage 1. So reading passage 1 এ এখানে বলছে 1 থেকে 14টি কোশ্চেনের রিডিং প্যাসেজ 1 করে 1 থেকে 14 নাম্বার কোশ্চেন পর্যন্ত অ্যান্সার করতে হবে এবং বলছে সময় আপনি 20 মিনিট সময় এই প্যাসেজটির জন্য দিতে পারেন। অর্থাৎ যেহেতু 60 মিনিট টাইম এবং 3টা প্যাসেজ থাকবে মেইন পরীক্ষায়, তো 3টা প্যাসেজের জন্য 20 মিনিট করে দিলে 60 মিনিটের মধ্যে আমরা কভার করতে পারবো। কিন্তু আমরা যেহেতু এখন প্র্যাকটিস করছি সেজন্য আমরা প্যাসেজটি ভালো মতো পড়ে বুঝে তারপরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমাদের প্যাসেজটি হচ্ছে, দেখতে পাচ্ছি প্যাসেজের টাইটেল দেওয়া আছে সার্ভাইভার ফ্রম দ্য স্কাই। অর্থাৎ টাইটেল পড়ে আমরা কিছুটা বুঝতে পারছি যে হয়তোবা আকাশে কোনো বা প্লেন ক্র্যাশ হয়েছিল, সেখান থেকে একজন এক যাত্রী বেঁচে গিয়েছিলেন একজন বা ততোধিক, এবং তারা কিভাবে বেঁচে ছিলেন সেই বিষয়টা নিয়ে আজকে এই প্যাসেজটা হতে যাচ্ছে। সো ইটস গোনা বি আই থিংক ইন্টারেস্টিং। ইমরান রাইম, আপনি জুম অ্যাপটি রিইনস্টল করুন। স্ক্রিন ক্লিয়ার আছে, সবাই দেখতে পাচ্ছে? ওকে, তো প্যাসেজটি বড় আছে, আমরা কাইন্ডলি দেরি না করে একটু প্যাসেজটি তাড়াতাড়ি পড়বো এবং সবাই আমার সাথে একসাথে পড়ে বোঝার চেষ্টা করব। সো কনসেন্ট্রেশন লেভেল 100 থাকতে হবে। আচ্ছা, প্রথমে বলছে এখানে প্যাসেজটি প্যারা অনুসারে ভাগ করা আছে। প্রথমে আমরা প্রথম প্যারাটি দেখতে পাচ্ছি, এখানে মনে হয় 7-8টি প্যারা আছে। ওকে, প্রথম প্যারায় বলছে in a remarkable documentary Wings of Hope, German director Werner Herzog recounts the true story of an 18-year-old girl, the sole survivor of a plane crash in the Amazon jungle in 1971. অর্থাৎ উইংস অফ হোপ নামে একটি ডকুমেন্টারি তৈরি করেছেন। কে তৈরি করেছেন? জার্মান ডিরেক্টর ওয়ার্নার হার্জগ। তিনি কি করেছেন? ওই ডকুমেন্টারিতে একটি 18 বছর বয়সী মেয়ের কথা বর্ণনা করেছেন, বর্ণনা করেছেন যে 1971 সালে একটি প্লেন ক্র্যাশে একমাত্র সার্ভাইভার ছিল। সোল সার্ভাইভার মানে ওই মেয়েটি, যে 18 বছর বয়সী মেয়েটি, সে ওই প্লেন ক্র্যাশের একমাত্র বেঁচে থাকা ব্যক্তি ছিল। তো এটা ঘটনাটা ঘটেছিল কোথায়? অ্যামাজন জঙ্গলে 1971 সালে। তারপর কি বলছে? 29 years later, 29 বছর পর, Herzog returns to the jungle with Julian Kopke, now a 46-year-old biologist, and she tells her amazing story on film. অর্থাৎ 29 বছর পরে এই যে ডকুমেন্টারিটার যে ডিরেক্টর ছিলেন হার্জগ, উনি ওই জঙ্গলে ফেরত যান তার সাথে কোপকের সাথে। জুলিয়ান কোপকে হচ্ছে সেই মেয়েটি যে 18 বছর বয়সে ওই যে প্লেন ক্র্যাশে বেঁচে ছিল, যার বয়স বর্তমানে 46 বছর, নাও 46-year-old biologist, এবং উনি একজন বায়োলজিস্ট বা উদ্ভিদবিদ বলতে পারি। and she tells her amazing story on film, এবং সেই যে ডকুমেন্টারিটা আছে সেখানে সেই মেয়েটি জুলিয়ান কোপকে তার ঘটনা বর্ণনা করেছেন, তার অ্যামেজিং খুব অতি চমৎকার ঘটনা তিনি বর্ণনা করেছেন। তাহলে বুঝলাম আমরা যে এই যে প্যাসেজটি আছে সেটা হচ্ছে জুলিয়ান কোপকে নিয়ে। জুলিয়ান কোপকে, উনি জার্মান যেহেতু এই জন্য নামগুলো একটু উইয়ার্ড, বানানের সাথে উচ্চারণের মিল থাকবে না। তো এই প্যাসেজটা হচ্ছে তাকে নিয়ে। তো ফার্স্ট প্যারাতে আমরা ইন্ট্রোডাকশন পড়ে নিলাম, এখন সেকেন্ড প্যারাতে আসি। সোনিয়া আক্তার, সার্ভাইভার মিনস হচ্ছে যিনি যিনি বেঁচে ছিলেন এই প্লেন ক্র্যাশে, উনি বেঁচে ছিলেন, একমাত্র প্লেন ক্র্যাশটাকে উনি জয় করে উনি বেঁচে ছিলেন। Julian had just graduated from high school in Lima, Peru, and with her mother was flying out to spend Christmas at her father's research station in the
জঙ্গল। অর্থাৎ জুলিয়ান উনি হচ্ছে কেবলমাত্র স্কুল থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, যেটা হচ্ছে পেরুর লিমা থেকে, মানে উনি পেরুর বাসিন্দা ছিলেন। অ্যান্ড উইথ হার মাদার, তার মায়ের সাথে জুলিয়ান কি করেছিল, তার বাবার রিসার্চ স্টেশনে ক্রিসমাস বা বড়দিন পালন করতে যাচ্ছিল, যেটা ছিল অ্যামাজন জঙ্গলের ওইখানে। কারণ তার বাবা মা দুইজনেই বায়োলজিস্ট ছিলেন এবং তারা রিসার্চ করতেন এই উদ্ভিদ বা গাছপালা নিয়ে। সেই জন্য ওই অ্যামাজনের আশেপাশেই হয়তোবা তাদের রিসার্চ সেন্টারটি ছিল এবং সেই মেয়েটি সেখানে বড়দিন পালন করতে যাচ্ছিল। A half hour into the flight, they encounter a horrific storm. তার মানে ফ্লাইটে ওঠার আধা ঘন্টার পরেই একটা ভয়ঙ্কর ঝড়ের মুখোমুখি তারা হলেন। In the midst of wild turbulence, the plane was struck by lightning and fell into a nosedive. ওকে, তো এখান থেকে আমরা বেশ কিছু নতুন নতুন ওয়ার্ডস বা অনেকে জানি না এমন ওয়ার্ডস দেখতে পাচ্ছি। তো যেহেতু আমরা অনেক সময় এমন হতে পারে যে সব ওয়ার্ড আমরা জানবো না, কিন্তু ওয়ার্ড না জানলেও সেন্টেন্স পড়লে আমরা বুঝতে পারবো যে আসলে কি বলতে চাচ্ছে ওই সেন্টেন্সটায়। তো এখানে বলছি ইন দ্য মিডস অফ ওয়াইল্ড টার্বিউলেন্স, অর্থাৎ যে প্রচন্ড বাতাসের, মানে কি বলে, উত্তাল বাতাস যেটা, সেই বাতাসের কারণে কি হলো, দ্য প্লেন ওয়াজ স্ট্রাক বাই লাইটনিং এন্ড ফেল ইনটু এ নোজ ডাইভ। এই প্লেনে বিদ্যুৎ বা লাইটনিং মানে কি, যে বাজ পড়েছিল, বাজ পড়ার মতো হয়েছিল এবং প্লেনটি ঝড়ের কারণে একদম খাড়া ভাবে নিচের দিকে পড়ছিল। নোজ ডাইভ অর্থ হচ্ছে কোনো প্লেন যদি খাড়া ভাবে নিচের দিকে পড়ে তাহলে সেটাকে নোজ ডাইভ বলা হয়। তারপরে কি বলছে, প্যাসেঞ্জার্স স্ক্রিমড অ্যাজ ব্যাগেজ ফ্লিউ অ্যারাউন্ড দি কম্পার্টমেন্ট। প্যাসেঞ্জাররা চিল্লাচিল্লি করছিল কারণ তারা নিশ্চয়ই ভয় পেয়েছিল এবং তাদের যে ব্যাগ গুলো ছিল সেগুলো বাতাসে ভাসছিল। কারণ প্লেনের উপরে যে কম্পার্টমেন্ট গুলো থাকে ব্যাগ রাখার জন্য, সেগুলো খুলে গেছে বা বাতাসের কারণে সবকিছু উলটপালট হয়ে ব্যাগ গুলো এই দিক থেকে ওদিকে হাওয়ায় উড়াউড়ি করছিল এবং প্যাসেঞ্জাররা চিল্লাচিল্লি করছিল। সায়েদা আফরিন, নোজ ডাইভ মানে আমি বললাম। ওকে, তারপরে কি বলছে, the plane broke into pieces and suddenly Julian found herself outside free falling 30,000 feet. Then the plane broke into pieces. তারপরে প্লেনটা কি হলো, ভেঙে গেল, একদম টুকরো টুকরো হয়ে ভেঙে গেল, কারণ বাতাসের অনেক মানে চাপ ছিল, এই জন্য প্লেন ভেঙে গেছে। And suddenly Julian found herself outside free falling 30,000 feet. এবং তিনি হঠাৎ করে নিজেকে মানে দেখলেন কি, যে সে 30,000 ফুট উপর থেকে নিচে পড়ে যাচ্ছে। ফ্রি ফলিং মানে পড়ে যাচ্ছে, মানে তিনি একদম উপর থেকে 30,000 ফিট উপর থেকে পড়ে যাচ্ছে। I was suspended in midair, still in my scat. I was suspended in midair. এখানে সাসপেন্ডেড মানে, সাসপেন্ড তো বোঝায় আমরা যে জব থেকে যদি সাসপেন্ড করে দেয় বা ক্লাসে সাসপেন্ড হওয়া। এইখানে সাসপেন্ডেড ইন মিডিয়ার বলতে বোঝাচ্ছে যে তিনি হাওয়ায় একদম ভাসছিলেন। হাওয়ায় ভাসাকে এখানে সাসপেন্ডেড ইন মিডিয়ার বলেছে। স্টিল ইন মাই স্ক্যাট অর্থাৎ প্রায় মানে প্রায় জ্ঞানহীন অবস্থায়। স্টিল ইন মাই স্ক্যাট বলতে এখানে বোঝাচ্ছে প্রায় জ্ঞানহীন অবস্থায়। It wasn't so much that I had left the plane, but that the plane had left me. অর্থাৎ উনি এখানে তার বর্ণনা করছেন, তার মনে কি ওই সময় মানে তার অবস্থাটা কিরকম বা কি ছিল সেটা বলছে, যে আমি প্লেনকে ছাড়িনি, বাট প্লেনটাই আমাকে ত্যাগ করেছিল। ইট সিম্পলি ওয়াজন্ট দেয়ার এনিমোর, মানে প্লেনটা আর ছিলই না, কারণ প্লেনটা কি ভেঙে গেছিল একদম টুকরা টুকরা। I was all alone with my row of seats. আমি একদম একা ছিলাম with my row of seats, মানে তিনি প্লেনে যখন ছিল নিশ্চয়ই সিট বেল্ট বাঁধা ছিল এবং প্লেনটা যখন ভেঙে গেছিল তিনি মানে
তার যে সিটের রোটা ছিল, প্লেনে তো একটা রোতে অনেকগুলো সিট থাকে, সেই সম্পূর্ণ রো সহ উনি মানে ভেসে ভেসে পড়ছিল উপর থেকে। মানে উনি যে একদম সিটকে একা একা পড়ছিল তা না, কিন্তু উনি সম্পূর্ণ সিট নিয়েই উনি পড়ছিল, কারণ প্লেনটা যেহেতু ভেঙে গেছিল সেই জন্য এক অংশ ওই সিটের অংশ সহ উনি সিট বেল্ট বাঁধা অবস্থায় নিচে পড়ে যাচ্ছিল। Says Julian, I sailed on through the air, then I tumbled into a fall. তার মানে উনি বাতাসে মানে কি বলে বাতাসে সেল করেছে, যেমন আমরা বোট সেল করি বা মাঝিরা বোট সেল করে, সেরকম উনি বাতাসে সেল করে মানে একদম এক ঝটকায় উনি নিচে পড়েছেন। দেন আই টাম্বলড ইনটু আ ফল। টাম্বলড অর্থ হচ্ছে কি বলে গড়িয়ে পড়া। হ্যাঁ, তো উনি গড়িয়ে মাটিতে পড়লেন। The seat belt squeezed my stomach and I couldn't breathe anymore. তার মানে এই যে তার সিট বেল্ট যেহেতু বাঁধা ছিল, সেই সিট বেল্টটা তাকে একদম মানে চেপে ধরেছিল এবং তিনি আর শ্বাস নিতে পারছিলেন না। Before she lost consciousness, Julian saw the dense jungle below. সে কি বলে জ্ঞান হারানোর পূর্বে, কনসাসনেস মানে জ্ঞান হারানোর কিছু পূর্বে, জুলিয়ান স দি ডেন্স জাঙ্গল বিলো, তিনি নিচে দেখলেন ঘন জঙ্গল। ডেন্স জাঙ্গল হচ্ছে ঘন জঙ্গল। নিচের দিকে তাকিয়ে তিনি দেখলেন ঘন জঙ্গল। এ ডিপ গ্রিন লাইক ব্রকলি, মানে ব্রকলি বা সবুজ কালারের যে ব্রকলি থাকে যেটা সেরকম যেরকম দেখতে লাগে দূর থেকে তেমন মনে হচ্ছিল। উইথ নো ক্লিয়ারিংস ফর হান্ড্রেডস অফ মাইল, অর্থাৎ যেটার কোনো শেষ ছিল না, 100 মানে শত শত মাইলেও যার কোনো শেষ ছিল না, কারণ এটা আমাজন জঙ্গল, অনেক বিশাল জঙ্গল, সেটা তিনি জ্ঞান হারানোর কিছু পূর্বে দেখতে পেলেন। তারপরের প্যারাতে আসি। সোনিয়া, হরিফিক মানে ভয়ঙ্কর। ওকে, তারপরে প্যারা বলছে somehow miraculously Julian survived that fall from the sky. যাই হোক, কোনোভাবে কি বলে অলৌকিক ভাবে জুলিয়ান সেই আকাশ থেকে পড়ে উনি বেঁচে গেলেন। In the film, she speculates on a number of factors which may have combined to save her. তার মানে এই মুভিতে দেখানো হয়েছে যে জুলিয়ান যে মেয়েটি, তিনি কিছু কিছু বিষয় অনুমান করেছে যার কারণে তিনি বেঁচে গিয়েছিলেন। First, the storm had produced a strong updraft from the thunder clouds. অর্থাৎ প্রথমত যেটা বিষয় তিনি যেটা অনুমান করেছিলেন যে ঝড়ের কারণে একটা ঊর্ধ্বগতির বাতাস তৈরি হয়েছিল, যেটা তাকে মানে পড়ার সময় মানে অত জোরে পড়তে দেয়নি। Secondly, being strapped into a row of seats, she was aware of falling in a spiraling movement. অর্থাৎ যে তিনি যেহেতু সিটের একটা রো এর মধ্যে ছিলেন, মানে যে লম্বা সিটের রো এর মধ্যে উনি একটি মেয়ে বাঁধা অবস্থায় মানে সিট বেল্ট বাঁধা অবস্থায় যেহেতু ছিল, সেই জন্য she was aware of falling in a spiraling movement, মানে তিনি ঘুরে ঘুরে পড়ছিল like a maple seed pod, মানে ওই যে যেমন মেহগনি গাছের ফল যেভাবে ঘুরে ঘুরে পড়ে, আমরা হেলিকপ্টার খেলি যেটা দিয়ে খেলতাম ছোটবেলায়, সেটার মতো ঘুরে ঘুরে ওই সিট মানে উনি ওই সিট নিয়ে উপর থেকে ঘুরে ঘুরে পড়ছিল স্পাইরালিং মুভমেন্টে, সেই জন্য তার ইনজুরিটা হয়তো কম হয়েছিল, এটা তিনি অনুমান করেন। দেন হিটিং দ্য ক্যানোপি অফ ট্রিজ, ক্যানোপি অর্থ ছাউনি, বাট এখানে ট্রিজের ক্যানোপি অর্থ গাছের মানে উপরের দিকে যে হালকা ডালগুলো থাকে সেটা বোঝাচ্ছে। সেই ক্যানোপিতে যখন হিট করলেন এবং তিনি আস্তে আস্তে she trembled through a maze of vines, এবং নরম গাছের ঝোপের মধ্যে দিয়ে তিনি গড়িয়ে গড়িয়ে পড়েছিলেন এবং কাদার মধ্যে গিয়ে পড়েছিলেন। একদম শক্ত মাটিতে উনি পড়েননি, উনি কাদা মাটিতে পড়েছিলেন।
সেই জন্য তার যে ক্ষত বা তিনি মারা যাননি, তিনি আঘাত পেয়েছিলেন অনেক, কিন্তু তিনি মরে যাননি। তারপরে কি বলছে তারপরের প্যারাতে, বাট সার্ভাইভিং দ্য ফল though miraculous in itself was just the beginning. কিন্তু তিনি যে বেঁচে গেছিলেন এটা কেবলমাত্র ছিল শুরু। তার মানে তারপরে বেঁচে তো গেলেন, কিন্তু এখন তাকে উদ্ধার করবে কি করবে না সেটা আরেকটা নতুন একটা ট্র্যাজেডি। when Julian awake hours later, মানে অনেক ঘন্টা পরে জুলিয়ান যখন জেগে উঠলেন, মানে যখন জ্ঞান হারিয়েছিলেন সেখান থেকে যখন জেগে উঠলেন, wet and covered with mud, she was still strapped to her seat. মানে তখনও তিনি ওই যে সিট বেল্ট বাঁধা অবস্থায় ছিল, এবং যেহেতু কাদা মাটিতে পড়েছিল ও একদম ভিজে গিয়েছিল এবং কাদায় মাখামাখি অবস্থা হয়ে গেছিল। staggering to her feet, she assessed her injuries. staggering to her feet মানে সিট বেল্ট খুলে উনি মানে টলমল অবস্থায় দাঁড়িয়ে সে তার কোথায় কোথায় ক্ষত হয়েছে সেগুলো পর্যবেক্ষণ বা পরীক্ষা করলেন। অ্যাসেস মানে পরীক্ষা করলেন। এ ফ্র্যাকচার্ড বোন ইন দ্য নেক, মানে ঘাড়ে তার একটা হাড্ডি ভেঙে গেছে। কনকিউশন অ্যান্ড ডিপ কাটস ইন হার লেগ অ্যান্ড ব্যাক। কনকিউশন হচ্ছে আঘাত, এবং ডিপ কাটস ইন হার লেগ অ্যান্ড ব্যাক, পা এবং পিঠে গভীর ক্ষত এবং আঘাত পেয়েছিলেন। She was also in shock, lost and totally alone in the Amazon jungle. সে কি শকে মানে একদম শকড হয়ে গেছিল উনি, এবং পুরোপুরি আমাজন জঙ্গলে সে একা ছিল। তাহলে চিন্তা করেন 18 বছর বয়সে একটা মেয়ে এরকম অবস্থায় সে একা একটা জঙ্গলে একমাত্র অনলি সার্ভাইভার ছিল। তাহলে তার নিশ্চয় মনের অবস্থাটা ওইখানে অনেক বেশি স্ট্রং হতে হয়েছে তাকে। তো তারপরে প্যারাতে কি বলছে, নো ডাউট ইট ওয়াজ হার ফ্যামিলিয়ারিটি উইথ দ্য ওয়াইল্ডারনেস দ্যাট এনাবেলড হার টু কোপ। তার মানে নিঃসন্দেহে সে যেহেতু এই যে ওয়াইল্ডারনেস বা বন জঙ্গল নিয়ে তার আগে থেকেই পরিচিতি ছিল, তিনি ফ্যামিলিয়ার ছিলেন মানে পরিচিত ছিলেন, সেটা তাকে এই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে সাহায্য করেছিল। দ্যাট এনাবেলড হার টু কোপ। Her parents were biologists and Julian had grown up in the jungle. তার বাবা মা কি ছিলেন? জীববিজ্ঞানী ছিলেন, এবং জুলিয়ান জঙ্গলের মানে তার বাবা মা যেহেতু জঙ্গলে কাজ করতো সেজন্য সে জঙ্গলে অনেক বেশি মানে যাতায়াত ছিল, এবং এমন বলা যায় সে জঙ্গলেই বড় হয়েছে। She realized her only hope was to follow a little stream of water nearby. অর্থাৎ সে এটা বুঝতে পেরেছিল তার বেঁচে থাকার একমাত্র আশা হচ্ছে পাশের একটি ঝর্ণার মানে ঝর্ণার কি বলে স্ট্রিম, যেটাকে বলে ঝর্ণার বয়ে যায় যে ওয়েতে, সেটা হচ্ছে সেই স্ট্রিমটা তার বেঁচে থাকার একমাত্র আশা ছিল। ট্রাস্টিং দ্যাট ইট উড ইভেন্চুয়ালি লিড হার টু আ লার্জার রিভার অ্যান্ড রেস্কিউ। এটা তিনি বিশ্বাস করেছিলেন বা জানতেন যে এই স্ট্রিমটা বা ঝর্ণার যে পানি সেটা ইভেন্চুয়ালি গিয়ে একটা বড় নদীতে পড়বে, এবং সেখান থেকে সে উদ্ধার পেতে পারে। With no provisions, dressed in the miniskirt she had worn on the plane and wearing just one shoe, she set off through the jungle. With no provision মানে কোনো ব্যবস্থা না পেয়ে বা কোনো চিকিৎসা মানে ট্রিটমেন্ট না পেয়ে যে মিনিস্কার্টটা পরে সে প্লেনে উঠেছিল সেটা, এবং মাত্র একটা জুতা পরে, কারণ আরেকটা জুতা নিশ্চয় হারিয়ে গেছিল, তো এই পরে সে কি করলো, জঙ্গলে মানে ওই স্ট্রিম দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে আগানোর চেষ্টা করলো। She passed broken fragments from the plane. ফ্র্যাগমেন্ট অর্থ অংশ, মানে সে প্লেনের ভাঙা অংশগুলোকে পাস করে করে আগিয়ে যেতে লাগলো। এ হুইল অ্যান্ড ইঞ্জিন মানে প্লেনের চাকা, প্লেনের ইঞ্জিন এবং অন্যান্য অংশগুলো পার করে সে সামনে আগাতে লাগলো। Initially I saw planes circling above me, but after a few days I realized the search had been called off, she said. তার মানে তিনি দেখেছেন যে তার উপরে তার মানে প্লেন ঘুরছে, কারণ যে
প্লেন সার্চ প্লেন গুলো আসে যে যদি কোনো সার্ভাইভার থাকে তাদের খোঁজার জন্য, কিন্তু ওইগুলো মানে জঙ্গল এত ঘন, ওরা তাকে দেখতে পায়নি এবং সে মেয়েটা তাদেরকে ডেকেও শুনতে মানে ওরা তার ডাক শুনতে পায়নি। এবং কিছুদিন পরে সেই সার্চটাও অফ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, মানে প্লেন আর আসেনি কাউকে খুঁজতে। তারপরে প্যারা বলছে, সারপ্রাইজিংলি she felt no hunger, but as the days passed her health was deteriorating rapidly. মানে অদ্ভুত ভাবে, আশ্চর্যজনক ভাবে তার কোনো খিদে লাগেনি, খিদা পায়নি, কিন্তু যত দিন গেল তার শরীর বা স্বাস্থ্য কি হতে লাগলো, ক্রমশ খারাপ হতে লাগলো। ওয়াজ ডিটেরিওরেটিং র্যাপিডলি, ক্রমশ দ্রুত গতিতে খারাপ হতে লাগলো। দ্য গ্যাশ ইন হার শোল্ডার, গ্যাশ অর্থ হচ্ছে গভীর ক্ষত, মানে যে আঘাতটা যে পেয়েছিল কাঁধে, সেখানে কি হলো, where flies had laid their eggs was now crawling with maggots. মানে সেই যে তার ঘাড়ে ক্ষত হয়েছিল সেখানে মাছিতে ডিম পেড়েছে এবং সেই সেই ক্ষত জায়গায় ম্যাগটস হয়েছে। ম্যাগট হচ্ছে ওই যে কি বলে, ডিম থেকে বাচ্চা হওয়ার পরে যে পোকার মতো থাকে, লেদা পোকা আমরা যাকে বলি সেইটা। তো ওইখানে ক্ষত জায়গাটা যেহেতু ট্রিটমেন্ট পায়নি, ওখানে খোলা অবস্থায় আছে, মাছিতে ডিম পেড়ে ওখানে ম্যাগট হয়েছে। I knew I would perish in the jungle, so I stayed in the water. Perish অর্থ কি বলে, নষ্ট হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, মানে মরে যেত। উনি জানতেন যে যদি সে জঙ্গলেই থাকতো তাহলে সে মরে যেত বা শেষ হয়ে যেত, তাই সে ছিল পানিতে, সে পানি দিয়ে যাতায়াত করছিল। Walking in the stream, however, presented one risk more serious than any others. তার মানে সে পানিতে হাঁটছিল, যদিও পানিতে অন্যান্য রিস্কের থেকে একটা বেশি ভয়ানক রিস্ক বা কি বলে যেটাকে, রিস্কের বাংলা কি, ভয় ছিল, অনেক একটা বেশি রিস্ক ছিল, যেটা হচ্ছে কি, বিফোর ইচ স্টেপ শি হ্যাড টু পোক অ্যাহেড ইন দ্য স্যান্ড উইথ আ স্টিক। পোক মানে কি, খোঁচা দেওয়া। সে হাঁটার সময় কি করছিল, প্রত্যেক স্টেপ নেওয়ার আগে সে বালিতে, মানে ওই যে ঝর্ণার পানির যে স্ট্রিমটা, সেটার বালিতে সে লাঠি দিয়ে খোঁচা দিয়ে দিয়ে হাঁটছিল তাকে। কারণ কি, টু অ্যাভয়েড ট্রেডিং অন পয়জনাস স্টিংরেস। স্টিংরে হচ্ছে যে শাপলা পাতা মাছ যেগুলো, সেটা পয়জনাস ওইখানে আছে ওই স্ট্রিমে, যাদের লেজে একটা, মানে যারা যদি লেজ দিয়ে আপনি লেজের আঘাত পান তাহলে ওখানে ঘা হয়ে মরেও যেতে পারেন, পয়জনাস স্টিংরেস। তো সেগুলা যেহেতু বালির মধ্যে ঢুকে থাকে, তাই প্রত্যেক কদম হাঁটার আগেই তাকে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেখতে হচ্ছে যে সেখানে ওগুলো আছে কিনা। অনেক ভয়ানক তার দিনগুলো ছিল, এটা এখানে বলছে। As the stream grew into a river, swimming was the only option. তার মানে স্ট্রিমটা যেতে যেতে, ঝর্ণার পানি যে যে পথে যায় স্ট্রিম, সেটা আস্তে আস্তে যেতে যেতে কি রিভারে যখন পড়ে, তখন নদীতে পড়লে অনেক ঘন পানি, ঘন বলছি গভীর পানি হয়, তো তখন সাঁতার ছাড়া আর কোনো অপশন ছিল না। However, here in deep water there were new threats. তার মানে যাই হোক, এই গভীর পানিতে আবার কি নতুন ধরনের হুমকি বা নতুন ভয় যুক্ত হলো। সেটা কি, crocodiles basking on the shores slipped silently into the water as she passed. অর্থাৎ ওই যে পানিতে তিনি যখন নদীর পানি দিয়ে সাঁতরাচ্ছিলেন, তখন কি নদীর তীরে যে ক্রোকোডাইল গুলো ছিল, কুমির গুলো ছিল, তারা ধীরে ধীরে পানিতে নেমে যাচ্ছিল। Julian trusted that they feared humans and were entering the water to hide. জুলিয়ান নিজেকে এটা বলে সান্ত্বনা দিচ্ছিল যে কুমিরা মানুষকে ভয় পায় দেখে তারা লুকানোর জন্যই পানিতে নেমে যাচ্ছিল। She swam on, সে সাঁতার কেটে গেল, মানে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথাটা নিজেকে বলছিল। On the 10th day, 10ম দিনে, starving and barely conscious,
স্টার্ভিং মানে ক্ষুধার্ত অবস্থায়, বা স্টার্ভিং হচ্ছে না খাওয়া অবস্থায়, এবং খুবই মানে বেয়ারলি কনসাস, সে কোনো মতে জ্ঞান জ্ঞান মানে জ্ঞান আছে, কোনো মতে জ্ঞান আছে তার, এই অবস্থায় সে স্পটেড এ হাট অ্যান্ড এ ক্যানো। ক্যানো মানে হচ্ছে ডিঙি নৌকা। তো সে একটি কুঁড়ে ঘর এবং একটি ডিঙি নৌকা দেখতে পেল। দে বিলংড টু 3 উড কাটার্স ওয়ার্কিং নিয়ার বাই। সেই যে হাটটা, কুঁড়ে ঘর এবং নৌকাটি কাদের ছিল? 3 জন কাঠুরের ছিল, যারা কাছেই থাকতো, ওইখানেই থাকতো। রেস্কিউ ওয়াজ অ্যাট হ্যান্ড, তার মানে অবশেষে তার উদ্ধার পাওয়ার সুযোগ আসলো। For this 46-year-old woman, reliving such a traumatic experience on film must have been a great challenge. তার মানে এই যে 46 বছর বয়সের এই মহিলাটির জন্য এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটি আরেকবার পুনরায় মনে করা অবশ্যই একটি কি ছিল, একটা বড় চ্যালেঞ্জ ছিল তার সম্মুখে। বাট শি শোজ লিটল ইমোশন, কিন্তু সে খুবই কম ইমোশন দেখিয়েছিল, মানে এমন হয়নি যে সে একদম কান্নায় ভেঙে পড়েছিল বা ওইরকম না, সে অনেক স্ট্রং ছিল। Flying back into the jungle, she sits in the same seat 19F as on that fateful day. অর্থাৎ সেই যে দুর্ভাগ্যর যে দিনটা ছিল, ওই দিনেও তিনি 19F নাম্বার সিটে বসেছিলেন, এবং আবার যখন সে ওই ডকুমেন্ট বানাতে ওই অ্যামাজনে গেলেন, তখনও সে একই সিটে বসলেন। She is dispassionate, unemotional in describing the flight. তার মানে সে যে যখন ফ্লাইটের বর্ণনা করছিল, সে খুব স্বাভাবিক ভঙ্গিতে বর্ণনা করছিল। On the ground, when they finally locate the crash site, মানে যখন তারা নামলো নিচে, মানে জঙ্গলে তারা যখন গেল, এবং ফাইনালি তারা যখন ওই ধ্বংসের জায়গাটি খুঁজে পেল, ইন ডেন্স জঙ্গল, ঘন জঙ্গলে, জুলিয়ান ইজ সায়েন্টিফিক ইন হার ডিট্যাচমেন্ট, লুকিং থ্রু দ্য ডেব্রি। লুকিং থ্রু দ্য ডেব্রি, ডেব্রি হচ্ছে কি বলে, ধ্বংসাবশেষ। এই এসটা উচ্চারণ হবে না, উচ্চারণ শুধু হবে ডেব্রি। তো জুলিয়ান যখন সেই জায়গাটা খুঁজে পেল, সে ওখানে গিয়ে ইমোশনাল হয়ে পড়েনি, বরং সে সায়েন্টিফিক্যালি সেই তার ধ্বংসাবশেষের জায়গাটা খুঁজছিল, যে সে কোথায় গিয়ে পড়েছিল। সে ওই প্লেনের ধ্বংসাবশেষ গুলো দেখছিল, নাও বারিড আন্ডার ডেন্স ভেজিটেশন, মানে অনেকদিন পুরনো হয়ে গেছে, সেজন্য সেই প্লেনের ভাঙা অংশগুলোর উপরে কি তৈরি হয়েছে, অনেক বেশি গাছপালা গজিয়ে গেছে, মানে লতা পাতায় ঢেকে গেছে। She examines a girl's purse, the skeleton of a suitcase. সে একটি মেয়ের পার্স দেখতে পেল এবং একটি সুটকেসের মানে খোপ দেখতে পেল। Walking along the stream, স্ট্রিমের কি বলে, স্ট্রিমের পাশ দিয়ে হাঁটার সময়, she spots the engine which she remembers passing on the 3rd day. তার মানে যে সে যখন ঝর্ণার পাশ দিয়ে হাঁটছিল, তখন সে ওই ইঞ্জিনটি দেখতে পেল, যেটা সে তার 3য় দিনে দেখতে পেয়েছিল। Her arms and legs are covered with mosquitoes, but she seems to ignore all discomfort. মানে যখন সে হেঁটে যাচ্ছিল ওই জায়গায় আবার পুনরায়, তখন তার পায়ে মশা একদম ভরে গিয়েছিল, কিন্তু সে সেই বিষয়গুলো লক্ষ্য না করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। Then back in the town, standing in front of a monument erected in the memory of the victims of the crash, entitled Alas de Esperanza, Wings of Hope. এটা নিশ্চয়ই স্প্যানিশ ভাষা। Alas de Esperanza, Wings of Hope. Julian comments simply, he emerged as the sole embodiment of hope from this disaster. তারপর সে যখন টাউনে ব্যাক করলো, তার শহরে ব্যাক করলো, সেখানে একটা মনুমেন্ট তৈরি হয়েছিল এই ক্র্যাশের ভিকটিমদের স্মরণার্থে, যেটার নাম হচ্ছে অ্যালাস ডে এসপারেন্সা, বা ইংলিশে উইংস অফ হোপ। তো সেইখানে তার সামনে জুলিয়ান দাঁড়িয়েছিল, যে কিনা একমাত্র
সেই ইনসিডেন্টের একমাত্র বেঁচে থাকা ব্যক্তি। তো এই হলো আমাদের প্যাসেজ। এমন না যে আমরা প্যাসেজটা পুরো যেহেতু এখানে ওয়ার্ড মিনিং বা এই ধরনের কোশ্চেন্স আসবে না, তো যদি এমন হয় যে আমরা কিছু কিছু ওয়ার্ডস জানি না, so that won't be a serious বা severe problem for us. তো আমরা এখন কোশ্চেন্স যাব। কিন্তু একটু ছোট করে দিই যেন সাইডে আমরা কোশ্চেন গুলো দেখতে পাই। তো এখানে 14টা কোশ্চেন। প্রথমে বলছে যে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইউজিং নো মোর দেন 3 ওয়ার্ডস ফ্রম দি প্যাসেজ। তার মানে এই যে অ্যান্সার গুলো আছে শূন্যস্থানগুলো, সেখানে 3টি ওয়ার্ডের বেশি লেখা যাবে না। সাইদা আফরিন, আমরা প্যাসেজ পড়েছি, এখানে না বোঝার আই থিঙ্ক কিছু নাই, প্যাসেজটা পড়লাম। জাস্ট প্যাসেজে কি বলতে যাচ্ছে, প্যাসেজের সারাংশ বা প্যাসেজের মানে মিনিংটা শর্টে কি আমরা জাস্ট একটু বুঝে নিব অ্যান্সার দেওয়ার জন্য। ওকে, তাহলে প্রথম বলছে হাউ ওল্ড ওয়াজ জুলিয়ান এট দ্য টাইম অফ ক্র্যাশ। যখন এই প্লেনটা ক্র্যাশ হলো তখন তার জুলিয়ানের বয়স কত ছিল? হোপফুলি এটা আমরা সবাই জানি, প্রথমেই আমরা পড়েছি। এটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে 18 ইয়ার্স। ভিনসেন্ট বলছেন 46। নো ভিনসেন্ট, ইটস এট দ্য টাইম অফ ক্র্যাশ। যখন ক্র্যাশ হয়েছিল, প্লেন ক্র্যাশের সময় জুলিয়ানের বয়স ছিল 18 ইয়ার্স। কারণ এখানে দেখেন এই যে recount the true story of an 18-year-old girl, the sole survivor of a plane crash in the Amazon jungle. ওকে, সো এই জন্য আমাদের 1 নম্বরের অ্যান্সার হবে 18 ইয়ার্স। যারা 46 বলছেন, 46 হচ্ছে জুলিয়ানের বর্তমান বয়স, মানে এই প্যাসেজ অনুযায়ী বর্তমান বয়স। প্যাসেজটা নিশ্চয়ই আরো আগে লেখা, মানে বা এই যে এই রাইটিংটা, এই আর্টিকেলটা নিশ্চয়ই অনেক আগে, সেজন্য 46 বছর বয়স বোঝাচ্ছে। মোটামুটি 2000 সাল বা 1999 সালের দিকের প্যাসেজ এটা, সেই জন্য ওটা 46, না হলে এখন আরো বেশি হতো। তো এই জন্য 1 নম্বরের অ্যান্সার হলো আমরা পেলাম 18 বছর। এখন হোয়াট ইজ হার অকুপেশন নাও, এটাও এটা সহ এই অ্যান্সার গুলো আশা করি প্যাসেজ যেহেতু আমরা পড়েছি আমরা বুঝতে পারছি। সে বর্তমানে একজন কি? শিফা কারেক্ট অ্যান্সার দিয়েছেন, শিফাত, সরি, মিথি, আকরাম, মোসাম্মদ, তাসমিরা, মেহেরিন, কামরুন নাহার, লুকমান। এটা ক্যামব্রিজ থেকে না, এটা ieltsonlinetest.com থেকে, এটা লিংক ক্লাসে দিয়ে দিব। তো তার অকুপেশন হচ্ছে শি ইজ এ বায়োলজিস্ট নাও, এটা আমরা পড়েছি, এটা পড়েছি লাস্টের দিকে মোস্ট প্রবাবলি। I can't find it. Just a minute. কিন্তু আমরা জানি, আমরা পড়েছি যেহেতু, অ্যান্সারটা কি হবে? হোয়াট ইজ হার অকুপেশন নাও? সে হচ্ছে বায়োলজিস্ট, বায়োলজিস্ট। Let me check one more time.
ওকে, আমরা এটা পরে আসছি, আমরা নিশ্চয় পেয়ে যাব খুঁজতে খুঁজতে এই অন্য কোয়েশ্চেন গুলো অ্যান্সার করার সময়। নাম্বার 3 তে আমরা একটু আসি। তারপর বলছে হোয়াট ওয়াজ দি কজ অফ প্লেন ক্র্যাশ। প্লেন ক্র্যাশ হওয়ার কারণ কি ছিল, বা কি কারণে প্লেনটি ধ্বংস বা মানে ক্র্যাশ হয়েছিল। কি কারণে হয়েছিল প্লেন ক্র্যাশ হয়েছিল? স্টর্মের কারণে আমরা পড়েছি, যেটা স্টর্ম বা কি বলে লাইটনিং হতে পারে, দুইটাই হতে পারে। এখানে আমরা দেখি এই যে সেকেন্ড প্যারাতে আছে, এই যে এ হাফ আওয়ার ইনটু দ্য ফ্লাইট দে এনকাউন্টার আ হরিফিক স্টর্ম। তো স্টর্ম দেওয়াই ভালো, কারণ এখানে দেওয়া আছে যে আধা ঘন্টা পরে কি হলো, আধা ঘন্টা পরে একটা স্টর্মের মুখোমুখি তারা হলো, যার কারণে প্লেনটা ক্র্যাশ হয়েছিল। তাহলে নাম্বার 3 এর অ্যান্সার আমরা দিতে পারি, হোয়াট ওয়াজ দ্য কজ অফ দি প্লেন ক্র্যাশ? ইট ওয়াজ আ স্টর্ম। তো যেহেতু 3টা ওয়ার্ডের বেশি লেখা যাবে না, একটা ওয়ার্ড লিখলেও যেহেতু আমাদের হবে, সেজন্য আমরা শুধু স্টর্ম লিখলেই আমাদের অ্যান্সারটি কারেক্ট হবে। তো কারা অ্যান্সার দিয়েছেন একটু দেখি। শেখ একজন বলছেন ওয়াই নট টার্বিউলেন্স। ওই টার্বিউলেন্স হবে না, কারণ টার্বিউলেন্স যে কোনো ধরনের প্রবলেম হতে পারে, সেটা শুধুমাত্র যে স্টর্ম তাই না, সেটাই না। সেই জন্য এখানে আমরা যেহেতু এখানে ডিরেক্টলি অ্যান্সার দেওয়াই আছে, আমরা দেখলাম সেকেন্ড প্যারাতে এই যে হাফ আওয়ার ইনটু দ্য ফ্লাইট দে এনকাউন্টার হরিফিক স্টর্ম। সেই জন্য নাম্বার 3 এর অ্যান্সার আমরা স্টর্ম দিতে পারি। ওকে, তারপরে 4 থেকে 10 বলছে, যেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার দিতে হবে, বা এমসিকিউ যেটা মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, এক এ থেকে ডি আমাদের লেটার যেগুলো অপশন কারেক্ট হবে সেটাতে আমরা টিক করব। তো বলছে হোয়াট হ্যাপেন্ড টু দ্য প্লেন, প্লেনটির কি হয়েছিল। অপশন গুলো দেখি, বলছে ইট ব্রোক অ্যাপার্ট ইন দ্য এয়ার, এটি কি বলে বাতাসে ভেঙে গিয়েছিল। তারপরে বি নাম্বার, ইট হিট ট্রিজ অ্যান্ড এক্সপ্লোডেড, এটি গাছে বাড়ি খেয়েছিল এবং ধ্বংস হয়ে গেছিল। ইট ক্র্যাশ ইনটু আ মাউন্টেন সাইড, এটি পাহাড়ে কি বলে পাহাড়ের সাথে ধ্বংস হয়েছিল, পাহাড়ে বাড়ি খেয়ে ধ্বংস হয়েছিল। আর ডি নাম্বার বলছে ইট হিট দ্য গ্রাউন্ড অ্যান্ড বার্স্ট ইনটু ফ্লেমস, এটি মাটিতে এসে ধাক্কা খেয়েছিল এবং আগুন ধরে গিয়েছিল ধ্বংস হয়ে। বাট আসলে কি হয়েছিল, এই প্লেনটা বাতাসে, হাওয়ার কারণে, ঝড়ের কারণে বাতাসেই ভেঙে গিয়েছিল। তাহলে নাম্বার 4 এর অ্যান্সারটা কি হবে? নাম্বার 4 এর অ্যান্সার হবে এ। নেহা কারেক্ট অ্যান্সার দিয়েছেন, মেহেদি, ইমরান হোসেন, তারপরে আয়েশা, রাবিয়া আক্তার, ওকে, ডক্টর এ কে এম আজাদ আদর, শরীফুল, তারপরে আয়েশা সিদ্দিকা, তানজিম, ওয়ালিনা, সুদীপ্তা। ওকে, আই ক্যান সি সবাই কারেক্ট অ্যান্সার দিতে পেরেছেন। তো এটার অ্যান্সার হবে এ, প্লেনটি বাতাসে ভেঙে গিয়েছিল। তারপরে 5 নাম্বার বলছে which of the following did not help to slow her fall, which of the following did not help to slow her fall, নিচের কোন কারণগুলো তার পড়ে যাওয়াকে, মানে ওই যে মেয়েটি কি যেন ওই কি বলে জুলিয়েন যে ছিল, তার পড়ে যাওয়াকে নিচের কোন অপশনগুলি সাহায্য করেনি। ওই যে এখানে তিনি একটা প্যাসেজে আমরা প্যারাতে পড়েছিলাম যে তিনি কিছু কারণ বের করেছিলেন যার কারণে তার আঘাতটা কম হয়েছিল। তো এখান থেকে কোন অপশনগুলো হবে আমরা একটু দেখি। প্রথমে বলছে an updraft caused by storm clouds,
ঝড়ের কারণে যে মেঘ তৈরি হয়েছিল বা যে একটা বাতাসের ঊর্ধ্বগতি তৈরি হয়েছিল সেটার কারণে, এটা আমরা পড়েছি, এটা একটা কারণ ছিল তাকে আসতে পড়ার জন্য। তারপরে হিটিং ভাইন্স, নরম গাছগুলোকে ধাক্কা খাওয়ার জন্য। তারপরে দ্য সেকশন অফ সিটস টু হুইচ শি ওয়াজ অ্যাটাচড, তার সিটটা যে রোতে ছিল সেই রো এর কারণে। আর একটা হচ্ছে প্যারাশুট, এবং একটি প্যারাশুটের কারণে। তো এখানে উপরের তিনটা অপশনই আমরা পড়েছি, আর নিচের লাস্টের যে অপশনটা প্যারাশুট, তার সাথে কোনো প্যারাশুট ছিল না। আর সে একটি শুধুমাত্র তার সিটের রো এর সাথে পড়ছিল এবং তার গায়ে শুধুমাত্র সিট বেল্ট বাঁধা ছিল। তো সেই জন্য আমাদের এই অপশনটা হবে ডি। কারণ তিনি যে কারণগুলো খুঁজে বের করেছিলেন সেখানে এই উপরের তিনটা কারণই ছিল এবিসি, কিন্তু ডি নাম্বার কারণটি ছিল না, কারণ সেখানে কোনো প্যারাশুট ছিল না। তাই জন্য নাম্বার 5 এর আনসার হবে আমাদের এ, প্যারাশুট। ওকে, সবার অনেক ভালো পার্টিসিপেশন আমি দেখতে পাচ্ছি। লিয়ানা, শরীফুল, তামিমা, মালালা কি অ্যান্সার দিয়েছেন আমি দেখতে পাচ্ছি না। সালমা বেগম, শান্তা মজুমদার। ওকে, আই ক্যান সি সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। লেটস মুভ অন টু কোশ্চেন নাম্বার 6। আমাদের আরো বেশ কয়েকটা কোশ্চেন বাকি আছে, সো আমরা তাড়াতাড়ি সলভ করে ফেলি, আদারওয়াইজ আমরা we will go ahead of time. 6 নম্বর বলছে which of the following injuries did she sustain? Which of the following injuries did she sustain? কোন ইনজুরিটা বা কোন আঘাতটা তার হয়েছিল, মানে তিনি পেয়েছিলেন, তার কোন ইনজুরিটি হয়েছিল। এখানে কি বলছে, এ ব্রোকেন ফুট, তার পা ভাঙে নাই, কারণ তার কি ঘাড়ের একটা হাড় ভেঙেছিল, আমরা পড়েছি। তারপরে এ ব্রোকেন আর্ম, তার হাতও ভাঙেনি, তার মানে এ বি কোনোটাই হবে না। কাটস অন হার হেড, মাথায় কাটা, এটাও আমরা পড়িনি যে মাথায় কাটা পড়েছে। বাট এই যে কনকিউশন, এটা আমরা পড়েছি, তিনি তীব্র আঘাত পেয়েছিলেন, সেটা আমরা জানি যে কনকিউশন, এটা আমরা জানি তার সাথে হয়েছিল। তাই জন্য প্রথমের তিনটা, যে তার পা ভেঙেছিল, হাত ভেঙেছিল, মাথায় কাটা পড়েছিল, এই অপশনগুলো আমরা এই প্যাসেজ থেকে পড়িনি। সেই জন্য এখানে আমরা একটু দেখি কোথায় আছে। এই যে 1 2 3 4 নাম্বার প্যাসেজ প্যারাতে, staggering to her feet she assessed her injuries, কোথায় কোথায় তার ইনজুরি হয়েছিল সেগুলো তিনি দেখলেন। a fractured bone in the neck, contusion and deep cuts in her leg and back, তার মানে ঘাড়ে হাড্ডি ভেঙেছিল, কনকিউশন এন্ড ডিপ কাটস, গভীর আঘাত পেয়েছিল এবং কেটে গিয়েছিল পায়ে এবং ঘাড়ে। তাহলে এখান থেকে আমরা পেলাম 6 এর অ্যান্সার হচ্ছে শুধুমাত্র টি। ওকে, তারপরে 7 নাম্বার, আমি এখন হয়তো পড়তে পারছি না সবার কারেক্ট অ্যান্সার গুলো, বাট আই ক্যান সি মোস্ট অফ ইউ আর গিভিং কারেক্ট অ্যান্সার। তারপরে 8 নাম্বার অপশনটি হচ্ছে, 7 নাম্বার কোশ্চেনটি হচ্ছে হোয়াট হেল্পড হার টু সার্ভাইভ, কোন জিনিসটা তাকে বেঁচে থাকতে সাহায্য করেছিল। কি কি অপশন আছে, নলেজ অফ দ্য জঙ্গল, জঙ্গল সম্পর্কে জ্ঞান। তারপরে এ ম্যাপ শোয়িং দ্য লোকেশন অফ দ্য রিভার, তার কাছে কোনো ম্যাপ ছিল না। এখানে বি নাম্বার বলছে তার একটা ম্যাপ যেটা নদীর লোকেশন দেখাচ্ছিল। সি নাম্বার অ্যাপ্রোপ্রিয়েট ক্লোদিং এন্ড শুজ, যথাযথ জামা কাপড় এবং জুতা, সেটাও তার ছিল না, তার শুধু সে একটা মিনি স্কার্ট পরেছিল এবং তার পায়ে একটা মাত্র জুতা ছিল। তারপর ডি নাম্বার কি, ফুড সাপ্লাইজ ফ্রম দি প্লেন থেকে খাবারের সাপ্লাই ছিল, বাট এটা ছিল না, কোনোটাই ছিল না। এই তিনটা লাস্টে বি সি ডি যেগুলো বলছে এগুলো কোনোটাই তার ছিল না। শুধুমাত্র কি ছিল, তার এই যে জঙ্গল সম্পর্কে সে আগে থেকেই জানতো, ফ্যামিলিয়ারিটি উইথ দ্য ওয়াইল্ডারনেস। এই যে নো ডাউট ইট ওয়াজ হার ফ্যামিলিয়ারিটি
with the wilderness that enabled her to cope. তার মানে জঙ্গল সম্পর্কে তার পরিচিতি থাকার কারণেই সে বেঁচে থাকতে পেরেছিল। তাহলে আমাদের 7 এর অ্যান্সার হচ্ছে এ, নলেজ অফ দি জঙ্গল। তারপরে 8 নাম্বার বলছে what was the biggest threat to her survival? তার বেঁচে থাকার পক্ষে সবচেয়ে বড় থ্রেট বা হুমকি স্বরূপ হিসেবে কোন জিনিসটা ছিল? সবচেয়ে বড় হুমকি স্বরূপ হিসেবে কি ছিল? আমরা ইনফেক্টেড আউন্স, স্টিং রেজ, স্টারভেশন, ক্রোকোডাইল। আচ্ছা, সবচেয়ে বড় হুমকি কোনটা হতে পারে? ইনফেক্টেড আউন্স, সেই ইনফেক্টেড আউন্ডে তার ছিল কি ম্যাগটস তৈরি হয়েছিল, বাট সেখান থেকে সে বেঁচে থাকতে পারতো। তারপরে ক্রোকোডাইলস এর ব্যাপারটা কি? ক্রোকোডাইলস হচ্ছে যেহেতু পানির মধ্যে এটার সে যখন দেখছে যে আসছে বা তিনি এটা থেকে বাঁচতে পারতেন। বাট স্টিং রেজটা কি? স্টিং রেজ হচ্ছে ওই যে বালির মধ্যে ঢুকে থাকে, যেটার যদি একবার কাটা লেগে যায় তো সেখান থেকে বেঁচে ফেরাটা সমস্যা হয়ে যাবে। আর যেহেতু সে দেখতে পাচ্ছিল যে বুঝতে পারছিল যে কুমির মানুষকে মানে অ্যাটাক করাতে ভয় পায়, তো সেই জিনিসটা জানতো। তো সেই জন্য তার সবচেয়ে বড় থ্রেট বা হুমকি স্বরূপ যেটা ছিল সেটা কি? স্টিং রেজ। তো আমাদের 8 এর অ্যান্সার হবে স্টিং রেজ। স্টিং রেজের কথাও এখানে বলা হয়েছে যে before each step she had to poke ahead the sand with a stick to avoid treading on poisonous stingrays lying hidden on the bottom. তাহলে এই থেকে বুঝতে পারছি 8 এর অ্যান্সার হবে বি, which is stingrays। তারপরে 9 নাম্বার কি বলছে? how long was she lost in the jungle? how long was she lost in the jungle? সে জঙ্গলে কতদিন পর্যন্ত সে ছিল, বা জঙ্গলে হারানো অবস্থায় সে কতদিন ছিল? তাহলে এখানে কি পেয়েছিলাম আমরা? যে আফটার 10 days তাকে সে একটা হাট দেখতে পেল, হাট এবং একটা ক্যানো বা নৌকা দেখতে পেল। এই যে অন দি 10th day স্টার্ভিং এন্ড barely conscious she spotted a hut and a canoe, অর্থাৎ 10ম দিনে, তার মানে নিশ্চয়ই সে 10 দিন ওখানে কি বলে জঙ্গলে সার্ভাইভ করেছে। তাহলে 9 এর অ্যান্সার হবে আমাদের 10 days, বিকজ এখানে দেওয়া আছে অন দি 10th day, তার মানে 10ম দিনে, তার মানে 10টা দিন সে জঙ্গলে কাটিয়েছে হারানো অবস্থায়। তারপরে 10 নাম্বার কি বলছে? হাউ ওয়াজ শি ফাইনালি রেস্কিউড? কিভাবে সে ফাইনালি তাকে উদ্ধার করা হলো? কিভাবে ফাইনালি উদ্ধার করা হলো? কি কি অপশন আছে? এ নাম্বার বলছে এ সার্চ পার্টি ফাউন্ড হার ইন দা জঙ্গল। জঙ্গলে একটি সার্চ পার্টি তাকে খুঁজে পেয়েছিল। না, পাইনি তাকে অবশ্যই। তারপরে বি নাম্বার কি বলছে? নেটিভ হান্টার্স ফাউন্ড হার। ওই জঙ্গলের যারা শিকারী ছিল তারা তাকে খুঁজে পেয়েছিল, এটাও না। তারপর সি নাম্বার কি বলছে? শি সিগন্যাল টু আ প্লেন ফ্রম দ্য রিভার। সে নদী থেকে একটা প্লেনে সিগন্যাল পাঠিয়েছিল, এটাও ঠিক না। তারপর ডি নাম্বার শি রিচড এ ক্যাম্প সাইড অ্যালং দি রিভার। সে নদীর পাশে একটি ক্যাম্প সাইটে পৌঁছলো। ক্যাম্প সাইট ঠিক বলা ওটাকে যায় না, বাট ওখানে যেহেতু একটা ঘর ছিল এবং একটা নৌকা ছিল, আর উপরের 3টা অপশনই যেহেতু একদমই কারেক্ট না, সেই জন্য আমাদের 10 নম্বরের অ্যান্সার হবে ডি, শি রিচড আ ক্যাম্প সাইড অ্যালং দি রিভার। কারণ রিভারের পাশে সে একটা এই যে হাট এবং একটি নৌকা খুঁজে পেয়েছিল। অন দি 10th day শি স্পটেড এ হাট এন্ড এ ক্যানু। তাহলে 10 এর অ্যান্সার পেলাম ডি। তারপরে 11 থেকে 14 বলছে
ট্রু ফলস বা ট্রু ফলস না, এখানে ইয়েস নো অর নট গিভেন। অর্থাৎ এখানে কিছু ইনফরমেশন আছে, যদি সঠিক হয় ইয়েস লিখতে হবে, ভুল হলে নো লিখতে হবে। মানে যদি প্যাসেজ অনুযায়ী সঠিক বা ভুল হয় তাহলে ইয়েস নো লিখতে হবে। আর যদি কোনো ইনফরমেশন দেওয়া না থাকে বা তাহলে সেক্ষেত্রে আমাদেরকে নট গিভেন লিখতে হবে। তাহলে 11 নাম্বার কি বলছে আমরা দেখি। Other survivors of the crash were found in the jungle. এখানে কোথাও বলা নাই বা আদার সার্ভাইভার্স ক্র্যাশ সাইটের অন্য কোনো সার্ভাইভারকে ওই জঙ্গলে খুঁজে পাওয়া যায়নি। তাহলে এই যে 11 নম্বরের অ্যান্সারটা কি হবে? এটা হবে নো। কারণ কি, ওই জঙ্গলে অন্য কোনো সার্ভাইভারকে খুঁজে পাওয়া যায়নি, শুধুমাত্র এই যে ভদ্রমহিলা, কি বলে, নাম কি ছিল তার, জুলিয়েন কোপকে, তাকেই খুঁজে পাওয়া গিয়েছিল। তারপরে 12 নম্বর কি বলছে, জুলিয়ান ওয়াজ আপসেট when she revisited the crash site. ক্র্যাশ সাইটে জুলিয়ান যখন গেল সে তখন আপসেট ছিল। জুলিয়ান কিন্তু আপসেট ছিল না, সে কিন্তু একদম কি বলে, ইমোশনাল ছিল না। আমরা এটা পেয়েছিলাম এই যে, বাট শি শোজ লিটল ইমোশন, বাট শি শোজ লিটল ইমোশন, she is dispassionate, unemotional in describing the flight. সে একদমই আপসেট ছিল না, সেই জন্য আমাদেরটা কি হবে, এই অ্যান্সারটা হবে নো। কারণ জুলিয়ান ওয়াজ আপসেট when she revisited the site, she was not upset, সেই জন্য আমাদের 12 অ্যান্সার হবে নো। তারপরে 13 নাম্বার কি বলছে, উইংস অফ হোপ ইজ দ্য নেম গিভেন টু এ মেমোরিয়াল স্ট্যাচু। একটা মেমোরিয়াল স্ট্যাচু যেটা নাম দেওয়া হয়েছে উইংস অফ হোপ। এটাও আমরা দেখেছি এই যে লাস্টের দিকে, monument, standing in front of a monument erected in the memory of the victim of the crash, entitled Alas de Esperanza Wings of Hope. তাহলে এই যে উইংস অফ হোপটা কিসের নাম? একটা মনুমেন্টের নাম। তাহলে 13 নাম্বার অ্যান্সার কি হবে? ইয়েস, যে উইংস অফ হোপ ইজ দ্য নেম গিভেন টু আ মেমোরিয়াল স্ট্যাচু। স্ট্যাচু বা মনুমেন্ট একই জিনিস। মূর্তি বা মনুমেন্ট অর্থ হচ্ছে কি বলে, কোনো কিছুর স্মরণার্থে তৈরি একটি আকৃতি। তারপর 14 নাম্বার লাস্টেরটা কি বলছে, জুলিয়ান সাফার্ড নাইটমেয়ার্স ফর মেনি ইয়ার্স অ্যাজ এ রেজাল্ট অফ হার এক্সপেরিয়েন্স। জুলিয়ান তার যে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটলো তার জীবনে, সেটা নিয়ে সে বহুদিন পর্যন্ত দুঃস্বপ্ন দেখেছে, নাইটমেয়ার্স দেখেছে। এই বিষয়টা কিন্তু প্যাসেজে কোথাও দেওয়া নাই যে আসলেই তার নাইটমেয়ার হয়েছিল কিনা, কিন্তু সেজন্য আমাদের অ্যান্সারটা কি হবে, নট গিভেন। কারণ এই অপশনটা বা এই ইনফরমেশনটা প্যাসেজে কোথাও দেওয়া নেই। হোপফুলি সবাই বুঝতে পেরেছি আমরা কিভাবে অ্যান্সার দেবো। ইমরান হোসেন নো বলছেন, 12 ওকে, হ্যাঁ 12 অ্যান্সার নো, রাইট ইমরান হোসেন। ওকে, জাইদা, হেনা, জান্নাতুল, শাইলা, জান্নাত, মেহরিন, সাকিব, ফাইজুল, তারিক, ফাহমিদা, ওকে আই ক্যান সি অনেকেই কারেক্ট আনসার দিয়েছেন। আজকের প্যাসেজটা যেহেতু আমরা ভালো মতো পড়ে নিয়েছিলাম বা বুঝেছি, সেই জন্য আমরা অ্যান্সার গুলো দিতে পেরেছি। যারা একটু ভালো মতো প্যাসেজটা পড়ে নিব, মানে এমন না যে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমাদেরকে পড়তে হবে, বাট প্যাসেজে যে মূল বিষয়টা বা প্রত্যেকটা প্যারার যে মূল বিষয়বস্তু, সেটা যদি আমরা ভালো মতো বুঝতে পারি তাহলে অ্যান্সার গুলো আমরা কারেক্টলি দিতে পারবো, প্রবলেম হবে না। আর এটা যেহেতু আমরা এরকম প্যাসেজ আমরা এসএসসি জেএসসি তেও দিয়ে থাকি, সেই জন্য এই অ্যান্সার করা রিডিং টেস্টটা আমাদের জন্য একটু ইজি হয়ে থাকে, কারণ এই ধরনের টেস্ট আমরা আগেও দেই। তো আমরা আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করব। আজকে অনেক দেরি হয়ে গেছে, অলরেডি অলমোস্ট 8। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি।